বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত সচিবালয়ে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানবশ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা অনেক দিন ধরেই দেখছি যে ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে, নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে। একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? তো এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা হচ্ছে সচিবালয়। আমরা জানি যে সেই সচিবালয়ের বেশ কয়েকটি রুমে আগুন ধরেছে। তো এই যে সচিবালয়ের এত গুরুত্বপূর্ণ একটি জায়গায় আগুন ধরেছে, এই বিষয়টি নিয়ে কিন্তু আলোচনা সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে দেশ জুড়ে। তো বেশিরভাগ মানুষই এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে বা ষড়যন্ত্র হয়েছে বলে মনে করছে। তারা বিভিন্ন রকমের কিন্তু এর ভিতরে যুক্তিতর্ক দাঁড় করিয়েছেন। তো এই ব্যাপারে সাধারণ মানুষ সহ যারা রাজনৈতিক বিশ্লেষক রয়েছে তারাও দাবি করছে যেখানে ষড়যন্ত্র হয়েছে, যে কারণেই এই সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, এমনটা অভিযোগ প্রায় সবারই। তো কেউ বলছে যে এই সরকারের পক্ষ থেকে কিছু লোক করতে পারে, আবার অনেকেই বেশিরভাগ লোক বলছে যেহেতু বা রাজনৈতিক বিশ্লেষক অনেকে বলছে যে 15-16 বছর যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তার বিভিন্ন লোকজন এই সচিবালয়, তার নিজস্ব লোকজন সচিবালয় চালিয়েছে। তো তারা তাদের এই বিগত দিনের যে পাপ কর্মকাণ্ড ঢাকতে বা প্রমাণাদি ঢাকতে পরিকল্পিতভাবে এই কর্মকাণ্ড করতে পারে বা এখানে আগুন দিতে পারে। এছাড়াও এই ব্যাপারে বিভিন্ন রকম যে কথা বলেছে, আমরা ভিপি নূর যিনি গণ অধিকার পরিষদের নেতা, তার এই ব্যাপারে বক্তব্য শুনবো। এছাড়াও সার্জিস আলমের বক্তব্য শুনবো। চলুন তারা এই বিষয়ে কি বলেছেন তাদের মুখ থেকেই শুনে আসি। সিআইডি এবং ফায়ার সার্ভিসের যারা বিশেষজ্ঞ ফরেনসিক টিম, তারা সেখানে তদন্ত করে দেখছে এবং ওখানে আপাতত সর্বসাধারণ বা যে কোনো সাধারণ মানুষের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে তাদের তথ্য প্রমাণ সংগ্রহের জন্য। বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে খ্যাত সচিবালয়ে এই ধরনের একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। এটি এমনিতে কোনো দুর্ঘটনা নাকি কোনো মানবশ্রেষ্ঠ পরিকল্পিত ষড়যন্ত্র, সেই বিষয়টি খতিয়ে দেখতে হবে। আমরা অনেক দিন ধরেই দেখছি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই দেশকে অস্থিতিশীল করার জন্য এবং সাম্প্রতিক সময়ে সরকারকে ব্যর্থ করার জন্য নানান ধরনের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সচিবালয়ে আগুন এবং আগুনের যে ধরন, আসলে যেগুলো আমরা ভিতরে গিয়ে দেখলাম, বিশেষ করে আপনার একাধিক জায়গা থেকে আগুনের বোধহয় সূত্রপাত এক জায়গা থেকে না দুই জায়গা থেকে, সেটুকু তো এখনই সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে আগুন লেগেছে, তার একটা আলামত লক্ষ্য করা যাচ্ছে এবং যেভাবে কয়েকটি ফ্লোর একেবারেই কয়লা হয়ে গিয়েছে তাতে বোঝাই যাচ্ছে যে মানে এটা কোনো স্বাভাবিক কোনো দুর্ঘটনা না। তারা ইতিমধ্যেই বিগত সরকারের আমলে যে সমস্ত প্রজেক্ট এবং বিশেষ করে দুর্নীতি লুটপাটের একটা মহামারীর ঘটনা ছিল, সেগুলো নিয়ে তারা বেশ কিছু তদন্ত এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে কাজ শুরু করেছিলেন। তো দেখা যাচ্ছে সেগুলো প্লাস হচ্ছে বর্তমান সরকারেরও এই অল্প সময়ে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং কাজ, সেগুলোর যদি আপনার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নথিপত্র, এটাই হচ্ছে বড় ক্ষতি। কারণ বিল্ডিং একটা নষ্ট হলো, বিল্ডিং একটা করতে পারবে, বিল্ডিংয়ে আর কয় টাকা যাবে, কিন্তু যেই গুরুত্বপূর্ণ নথিগুলো আপনার এইভাবে পুড়ে গেছে সেগুলো তো আর ফেরত পাওয়া যাবে না। এবং আগুন নির্দিষ্ট একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু এমন দুইটা রুমে আগুন চলছে, যেই রুমগুলো হচ্ছে এই অভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দেয় আমাদের সহযোদ্ধারা, যারা এখন সরকারের প্রতিনিধিত্ব করছে। আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামের রুম কিভাবে জ্বলে পুড়ে শেষ হয়ে গিয়েছে আপনারা দেখেছেন। ইতিমধ্যে আমরা সংবাদপত্রের মাধ্যমে, নিউজ এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি সেখানে একটি কুকুরের লাশও পাওয়া গিয়েছে, মৃতদেহ পাওয়া গিয়েছে।
একটি কুকুর কিভাবে সচিবালয়ের ভিতরে ওই রুমটিতে পাওয়া যেতে পারে? তো এখানে আর অন্য কোনো চক্রান্ত আছে কিনা, ষড়যন্ত্র আছে আমরা নিশ্চিত, কিন্তু এটি কি পরিসরে ছিল, কিভাবে দেশকে অস্থিতিশীল করার পায়তারা চলছে, সেটিও আমাদের ঐক্যবদ্ধভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং প্রতিহত করতে হবে। এখন আমরা যদি নিজেদের ভিতরে একটা যৌক্তিক সময় নিয়েও বিভাজন শুরু করি, তাহলে এভাবে সুযোগ নিবে। কিন্তু আমাদের জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলি, সচিবালয়ে যে আমলারা ছিল, এদের একটা বড় অংশ খুনি হাসিনাকে ওই চেয়ারে বসিয়ে রেখেছিল। এদের একটা বড় অংশ সকল অন্যায় অপকর্মকে বিগত 16 বছর ধরে বৈধতা দিয়েছে। এদের একটা বড় অংশ বাংলাদেশের সরকারি অফিসগুলোতে খুনি হাসিনার পারিবারিক যে তন্ত্র সেটি চালিয়েছে। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই সরকারি অফিসগুলো তো দলীয় অফিস ছিল না, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা সরকারি অফিস দলীয় অফিস হয়ে গিয়েছিল। কিভাবে? রেফারেন্সের ভিত্তিতে, স্বজনপ্রীতির ভিত্তিতে, ক্ষমতার অপব্যবহারের ভিত্তিতে, ওই গোপালগঞ্জ ইজমের ভিত্তিতে, গণভবন ইজমের ভিত্তিতে। তো বন্ধুরা, আমরা ভিপি নূর সার্জিস আলম এবং ফায়ার ব্রিগেডের একজন সদস্যের বক্তব্য শুনেছি। তারা ধারণা করছে যে পরিকল্পিতভাবেই এই আগুন লাগিয়ে দেওয়া হতে পারে, এবং এর ব্যাপারে কিন্তু তারা কিছু যুক্তিতর্ক দাঁড় করিয়েছেন। যেমন যেই ভবনে আগুন লেগেছে, নিয়ম অনুযায়ী একটা জায়গায় আগুন লাগলে আরেকটা জায়গায়, এক জায়গা থেকে ছড়ানোর কথা, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় আশপাশে 2-3টি অনেক জায়গায় গ্যাপ রেখে আগুন লেগেছে, এবং সেখানে একটি কুকুর পাওয়া গিয়েছে মৃত অবস্থায়, এমনটাও জানা গিয়েছে। তো সেটি থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে আসলে আগুনটা পরিকল্পিতভাবেই লাগানো হতে পারে। সরকারের বিভিন্ন নথিপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এখানে রয়েছে, সেগুলো ধ্বংস করার জন্য, এমনটাই তাদের অভিযোগ। তো এই ব্যাপারে আপনাদের কি মতামত? আসলেই কি পরিকল্পিতভাবে এই জায়গাটিতে আগুন লাগানো হয়েছে কিনা? আপনি আপনার মতামত, অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।